আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির পরিসংখ্যান সাবজেক্টে ক্লাস নং 38 ম্যাথ নং 5 ভেদাঙ্ক বিশ্লেষণ অধ্যায়ে রয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আমি লেখাগুলো একটু ছোট করে লিখছি তোমাদের সুবিধার্থে, যেন তোমাদেরকে আমি বুঝাইতে পারি, কারণ এই লেখাগুলো এই পাশে রাখলাম আর অঙ্কটা আমি এ পাশে কমপ্লিট করে নেবো। একটু কষ্ট করে, হ্যাঁ, ধৈর্য সহকারে ক্লাসটা করো। আচ্ছা, আমরা ভেদাঙ্ক বিশ্লেষণের ক্ষেত্রে জানি একমুখী শ্রেণী বিভাগ, দ্বিমুখী শ্রেণী বিভাগ আছে, বহুদা নির্ভর মডেল আছে। তো আমরা এই অঙ্কটা করবো দ্বিমুখী শ্রেণী বিভাগের ক্ষেত্রে। এখন দ্বিমুখী শ্রেণী বিভাগ কাকে বলা হয়? যখন কলামে মান থাকবে, সারিতে মান থাকবে। কলামেও থাকবে চলক, সারিতেও থাকবে চলক। যেমন কলামে এখানে আছে সার, 1 2 3 4 4 প্রকারের সার। আর সারিতে কি আছে? শস্য, 1 2 3 4 5 প্রকারের শস্য আছে সারিতে। কলামে সার আছে, যে সার কলামে আছে 1 2 3 4 4 প্রকারের সার আছে, সারিতে 5 প্রকারের শস্য আছে। তো সারও আছে আবার মানে শস্য আছে, অর্থাৎ সারিতে চলে গেছে, কলামে চলে গেছে। এরকম সারি এবং কলাম দুই জায়গায় যদি চলক থাকে, এটাকে বলা হয় দ্বিমুখী শ্রেণী বিভাগ। ওকে, তো দ্বিমুখী শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা আমাদেরকে প্রশ্ন করছে যে বিভিন্ন প্রকার শস্যের ফলনের মধ্যে পার্থক্য আছে কিনা। এখানে 5 প্রকারের শস্য আছে, তো এই শস্যের ফলনের মধ্যে পার্থক্য আছে কিনা। আবার বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা। এখন সার প্রয়োগ করছে 4 ধরনের, এদের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা, এগুলো আমরা যাচাই করবো। তো যাচাই করতে গেলে আমাদের যেটা দরকার, ভেদাঙ্ক বিশ্লেষণের ক্ষেত্রে ভেদাঙ্কের অনুপাত, যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এই এফ এর মান দরকার। এফ এর মান পেয়ে থেকে আমরা এনও বা টেবিল থেকে, এনও বা টেবিল, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ভেদাঙ্ক বিশ্লেষণ, ভেদাঙ্ক বিশ্লেষণের সারণীর টেবিল। আর এনও বা টেবিল কিভাবে তৈরি করবো? আমার মূল কাজ কি? এনও বা টেবিল তৈরি করতে পারলে অঙ্ক কমপ্লিট। এখন এনও বা টেবিল তৈরি করতে কি লাগে? আর এনও বাটা কি? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, ভেদাঙ্ক বিশ্লেষণ সারণী। আচ্ছা, অ্যানিমেটরদের কি লাগে দেখো, এন লাগে, টি লাগে, সিএফ লাগে। এন মোটো পদের সংখ্যা, টি হচ্ছে মোটো পদের যোগফল, সি শুদ্ধি পদ কারেকশন ফাংশন, আর এসএসটি সাম স্কয়ার টোটাল তথ্যের বর্গের সমষ্টি, এসএসসি সাম স্কয়ার কলাম, দ্বিমুখীর ক্ষেত্রে কলাম এসএসসি, আর এসএস আরটা হচ্ছে সারি সাম স্কয়ার রো, আর এসএসসি ই হচ্ছে সাম স্কয়ার এক্সটেনশন অবশিষ্টাংশ। এরপরে আমরা এটি পেয়ে যাবো। এটি মানে কি? এনো বা টেবিল পেয়ে যাবো। তাহলে আমি শুরু করি। তো প্রশ্ন হচ্ছে, একটি পরীক্ষণে 5 প্রকার শস্য বপন করা হলো, প্রত্যেক প্রকার শস্যের 4 প্রকার সার প্রয়োগ করা হলো। 5 প্রকার শস্য বপন করছে, তাদের মধ্যে 4 প্রকার সার প্রয়োগ করছে। সব শস্য উৎপাদন মান হিসেবে দেখানো হলো। এই যে মান হিসেবে তথ্যগুলো দিয়ে দিছে। আর আমরা যাচাই করবো এখানে বিভিন্ন প্রকার শস্যের ফলের মধ্যে পার্থক্য আছে কিনা। দুইটা পরীক্ষা করবো, বিভিন্ন প্রকার শস্যের ফলের মধ্যে পার্থক্য আছে কিনা। আরেকটা পরীক্ষা হচ্ছে বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা। তো আমরা শুরুতে লিখে নিব, এই যে শস্যের প্রকারের ক্ষেত্রে, শস্য প্রকারের ক্ষেত্রে কি লিখবো আমরা? নাস্তিকল্পনা, শস্য প্রকারের ক্ষেত্রে ধরি নাস্তিকল্পনা ইজ নট। নাস্তিকল্পনায় আমরা সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে সমান ধরে থাকি, অলওয়েজ সমান। তাহলে বিভিন্ন প্রকার শস্য ফলের মধ্যে পার্থক্য আছে কিনা প্রশ্ন করছে আমাদের। তা আমরা দেখবো পার্থক্য নেই। পার্থক্য না থাকা যে কথা সমান একই কথা। নাস্তিতে অলওয়েজ যত টেস্ট আছে, টি টেস্ট হোক, জেড টেস্ট হোক, এফ টেস্ট হোক, যত টেস্ট আছে, নাস্তিকল্পনায় আমরা সবসময় সমান ধরে থাকি, অর্থাৎ বিভিন্ন তথ্যের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে বলছি বিভিন্ন প্রকার শস্য ফলের মধ্যে পার্থক্য আছে কিনা, আমরা বলবো পার্থক্য নেই। তো নাস্তিকল্পনা ইজ নট লিখবো যে বিভিন্ন প্রকার শস্যের ফলনের মধ্যে পার্থক্য নেই। বিভিন্ন প্রকার শস্যের ফলনের মধ্যে পার্থক্য নেই, এটা লিখবো নাস্তিকল্পনায়। আর বিকল্পনা হচ্ছে এটাকে এইচ এ দ্বারা প্রকাশ করবো আমরা। অনেক বড় তো লেখাগুলি, কারণ ছোট করে লিখতেছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিয়ে দেখে নিও। নাস্তিক বিকল্পনটা হচ্ছে, নাস্তিক বিপরীত হচ্ছে বিকল্পন। বলছি বিভিন্ন প্রকার শস্যের মধ্যে পার্থক্য নেই, আর আমরা বিকল্পন লিখবো কি পার্থক্য আছে। বিকল্পনের মূলত পার্থক্য থাকে, তথ্য কম থাকে বেশি থাকে, এরকমটা। নাস্তিকের দর সবসময় সমান ধরি, আর বিকল্পরে যদি কম বলা হয় তাহলে কমটা বিকল্পন হবে, বেশি বলা হলে বেশিটা বিকল্পন হবে। হ্যাঁ, পার্থক্য আছে থাকলে পার্থক্যটা বিকল্পনে হবে। তা আমাদের বলছে নাস্তিতে ছিল বিভিন্ন প্রকার শস্য ফলের মধ্যে পার্থক্য নেই, বিকল্পনে কি লিখবো? শস্য ফলের মধ্যে পার্থক্য আছে, বিপরীতটা। তো আমরা লিখে নিব যে বিভিন্ন
প্রকার শস্যের ফলনের মধ্যে পার্থক্য আছে। বিভিন্ন প্রকার শস্যের ফলনের মধ্যে পার্থক্য আছে। এটা কোন প্রকারের ক্ষেত্রে? শস্যের প্রকারের ক্ষেত্রে লিখছি। শস্য পরে এবার সারে যাব, লিখে নেব সারের প্রকারের ক্ষেত্রে। সারের প্রকারের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে লিখবো যে ধরি নাস্তি কল্পনা ইজ নট বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য। এখানে হচ্ছে পার্থক্য যথার্থতা যাচাই করা, অর্থাৎ পার্থক্য আছে না নাই, তাহলে অবশ্যই নাস্তি আমরা নাই লিখবো। দেখবো বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য নেই। সার প্রয়োগের প্রতিক্রিয়ায় পার্থক্য নেই। কি লিখবো? বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ায় পার্থক্য নেই। বিকল্পনে লিখবো বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ায় পার্থক্য আছে। এটা আমরা বিকল্পনা লিখবো। হ্যাঁ, তোমরা একটু লিখে নিবা, কিন্তু ডট ডট দিও না, হ্যাঁ, লিখে নিবা বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। আর কথা বলে রাখি, এই ক্লাস দেখার আগে হ্যাঁ তোমরা ক্লাস 37 দেখে নিবা। 37 এর মধ্যে একমুখী ব্যাধক বিশ্লেষণ সারণ করা আছে, 37 দেখে তারপর এটা তোমাদের জন্য সহজ হবে। তো সমাধানের শুরুতে আমরা লিখবো শস্য প্রকারের ক্ষেত্রে দুটো কল্পনা ধরে নিতে হয়, নাস্তি কল্পনা আর যে বিকল্পন কল্পনা। নাস্তিতে কি বলছে? এক যেটা এটা আমরা শুরুতে লিখলাম শস্য প্রকারের ক্ষেত্রে, একে শস্য দেওয়া আছে, শস্য প্রকারের ক্ষেত্রে বিভিন্ন প্রকার শস্যের ফলনের মধ্যে পার্থক্য নেই। আর বিকল্প কল্পনা বিভিন্ন প্রকার শস্যের ফলনের মধ্যে পার্থক্য আছে। দুই হচ্ছে সার প্রয়োগের ক্ষেত্রে, তাহলে আমরা যদি চাই এখানে এক লিখে দিতে পারি, এক এখানে লিখে নিব আমরা দুই। হ্যাঁ, এটা সুন্দর হয় আরো বেশি। হ্যাঁ, এক শস্য প্রকারের ক্ষেত্রে, দুই হচ্ছে সার প্রকারের ক্ষেত্রে। তো নাস্তি কল্পনা লিখবো বিভিন্ন প্রকার শস্য ফলনের পার্থক্য নেই, বিকল্পন পার্থক্য আছে। আর সারের প্রকারের ক্ষেত্রে ঠিক সেম, বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য নেই, বিভিন্ন প্রকার সার প্রয়োগের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। এই কাজগুলো এখানে আমরা করে নিলাম, ঠিক আছে। আমি একটু মুছে ফেলবো, তোমরা একটু ভালো করে খেয়াল করো, খাতা উঠে রাখো, কারণ না মুছলে পুরো অঙ্কটা করা যাবে না। আমি মুছে ফেলবো এটা, ঠিক আছে। আমরা প্রথমে এই কল্পনাটা ধরে নিব। ওকে, খুব খেয়াল করবো কিন্তু কল্পনাটা এক দুই খাতায় উঠে নাও। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, এই অঙ্কটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে অ্যানোভা টেবিল। যেটা হচ্ছে অ্যানোভা টেবিল লাগবে। এর জন্য আমাদের তথ্যগুলো লাগবে। তোমরা কাজ করবা, যে তথ্য দেওয়া থাকবে এই তথ্যে যদি মোট দেওয়া থাকে, মোট অনেক সময় দেখো মোট দেওয়া নেই, অর্থাৎ এই যোগফলগুলো দেওয়া নেই। এখানে 62 এর যোগ করলে 62, সিরিজ যোগ করলে 67, সিরিজ যোগ করলে 65, যোগ করলে 67, হ্যাঁ, এরকম যোগ করা নেই। অর্থাৎ মোট বাদ দিয়ে শুধু সারের 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, শস্য 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে, কোথাও মোট নাই, ধরো এরকম থাকতে পারে, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে তোমাদের কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে আমরা এক কাজ করে একদম সমাধানে চলে যাচ্ছি। এখানে একটু লিখে নিব যে দেওয়া আছে দিয়ে, এগুলো রাখতেছি না, ধরো একদম কি করবো আমরা এইটুকু নাস্তি কল্পনা দেওয়ার পরে আমরা একটু লিখে দিব যে কল্পনাগুলো ধরছি তো, তাই না। এরপর একটু লিখে নিব যে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। যদি তোমার আমি একদম সমাধান আছে, কিন্তু এখান থেকে সমাধানই, হ্যাঁ, কল্পনাগুলো ধরার পরে এখান থেকে আমরা শুরু করবো। যে দেওয়া আছে, আমি উঠাচ্ছি নতুন করে, দেওয়া আছে এই হচ্ছে যদি কখনো তোমার কি বলে এইটুকু প্রশ্ন অংশ। আচ্ছা, যদি কখনো মোট দেওয়া না থাকে তাহলে তোমরা একটা করে সারি বাড়ায় মোট দিয়ে দিবে, একটা করে কলাম বাড়ায় মোট দিয়ে দিবে। ধরো এই পর্যন্ত 4 পর্যন্ত ছিল, মোটটা দেওয়া ছিল না, তাহলে আমি কি করতাম, দেওয়া আছে লিখে আমি এই পাশে একটা কলাম বাড়ায় মোট লিখে দিতাম, আর একটা কলাম বাড়ায় এখানে মোট লিখে দিতাম। আর কলামের ক্ষেত্রে এবার দেওয়া আছে, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এটা প্রথম সারি, তাই না। প্রথম সারিটা হচ্ছে R1, R1 এর মান, এটা হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি হচ্ছে R2 এর মান, এটা হচ্ছে তৃতীয় সারি, R3 এর মান, এই হচ্ছে চতুর্থ সারি, আর 4 এর মান পঞ্চম সারি, আর 5 এর মান। আর যদি বিবেচনা করি, এটা 1 হচ্ছে প্রথম কলাম, C1 এর মান,
দ্বিতীয় কলাম, C2 এর মান তৃতীয় কলাম, C3 এর মান চতুর্থ কলাম, C4 এর মান। ঠিক আছে? ওকে। R1 R2 R3 R4 R5 পর্যন্ত, C1 C2 C3 C4 পর্যন্ত। আর এই টোটাল যেটা এটা যোগ করে আমি টি দিয়ে দিব, অর্থাৎ যোগ করে 258 হবে। তুমি যদি এই সারিগুলো যোগ করো, 5টা সারি যোগ করো, তাহলে 258 পাবো। একইভাবে 4টা কলাম যোগ করলে 258 পাবো। আমি এই কাজটুকু করে নিব। কল্পনা ধরবো প্রথমে, নাস্তিক কল্পনা বিকল্পনা ধরে পরে শুধু লিখে নিব। দ্বিমুখী শ্রেণীবিভাগের ক্ষেত্রে খেয়াল রাখবো, কিন্তু দ্বিমুখী শ্রেণীবিভাগের ক্ষেত্রে প্রথমে কল্পনা ধরবো, এরপর লিখে নিব যে দেওয়া আছে। দেওয়া আছে মোট না থাকলে মোটের কলাম মোটের সারি আমরা বাড়তি করে নিব। আর যদি দেওয়া থাকে তো থাকলোই, তোমাদের কাজ হচ্ছে এটা করে নেওয়া। হ্যাঁ, R1 R2 R3 R4 R5 এরকম কলাম 4টা আছে, 4 দিছি। 5টা কলাম হলে 5 দিতে, C5 পর্যন্ত 3টা কলাম হলে C3 পর্যন্ত দিতা। একইভাবে সারি যদি 4টা হতো, 4টা সারি R পর্যন্ত, 3টা সারি হলে R3 পর্যন্ত দিতা। ওকে, এইবার আমি অগ্রসর হই কি কি করবো। প্রথমে হচ্ছে n। তাহলে আমরা প্রথমে লিখে নিব n। এটা আমরা এখানে লিখে নিতে পারি যে এখানে n সমান, এখানে n হচ্ছে উপাত্তের সংখ্যা, টোটাল সংখ্যা যোগ করবে। মোট কিন্তু উপাত্তের সংখ্যা না, মোট তো হচ্ছে আমি বাড়তি যোগ করে পাইছি, বুঝছো? তাহলে এটা হচ্ছে ক্রমিক নং, এটা হচ্ছে ক্রমিক নং, এটা ক্রমিক নং। তো ক্রমিক নং আসবে না হিসাবে 1 2 3 4 এটা ক্রমিক নং, আর 1 2 3 4 5 এটা ক্রমিক নং, এগুলো হিসাবে আসবে না। তথ্য হচ্ছে এখান থেকে শুরু, এই যে এই কোন, আবার হচ্ছে এই কোন থেকে এই কোন, এই হচ্ছে আমার তথ্য। এটা হচ্ছে বাড়তি আমরা যোগ করে পাইছি, এটা বাড়তি যোগ করে পাইছি। মূল তথ্য হচ্ছে এই কয়টা, 12 14 11 16, হ্যাঁ 13 15 12 15 এরকম ভাবে 13 পর্যন্ত। টোটাল কয়টা আছে? 1 2 3 4টা আছে। 4 1 2 3 4 5 4 20টা সংখ্যা আছে এখানে, বুঝছো? n হচ্ছে মোট পদের সংখ্যা, n হচ্ছে মোট পদের সংখ্যা। তুমি সংখ্যা গণে নিব যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। তাহলে n এর মান 20, n এর মান 20। তারপর হচ্ছে t, t তো টোটাল এখানে দেওয়া আছে, যেটা আমরা পাইছি। t হচ্ছে 258, t হচ্ছে 258। তাহলে আমি এখানে t এ 258 রেখে দিব। t হচ্ছে 258, 258। তারপর cf, cf, cf যেটা cf, cf হচ্ছে সূত্র হচ্ছে t স্কয়ার বাই n, t স্কয়ার বাই n। আমি যদি t স্কয়ার মান দিই 258 কে 258 স্কয়ার দিব, ভাগ করব n দিয়ে, n এর মান কত? 20। তো 258 স্কয়ার করে 20 দিয়ে ভাগ করি, দেখি কত আসে। 200 স্কয়ার ভাগ করব 20 দিয়ে, 3328.2, 3328.2, 3328.2 এর হচ্ছে 3328.2 হচ্ছে সিএফ এর মান, শুদ্ধি পদের মান। তাহলে আমি শুদ্ধি পদ কমপ্লিট করলাম। এরপরে যাব এসএসটি। এসএসটি হচ্ছে তোমার উপাত্ত সমূহের বর্গ সমষ্টি। এই যে উপাত্ত সমূহ আছে, এই উপাত্ত সমূহ আছে প্রত্যেকটা বর্গের সমষ্টি, প্রত্যেক উপাত্ত বর্গ করবে এবং তার যোগফল বের করে দিব। 12 14 11 এই প্রত্যেকটার বর্গ করবে এবং তার যোগফল বের করবে, এটি হচ্ছে এসএসটি। তো সিএফ এর পরে যাব আমরা এসএসটি তে। এসএসটি আমরা লিখে নিব, প্রত্যেকটা স্কয়ার করবে, 12 স্কয়ার, হ্যাঁ 14 স্কয়ার, হ্যাঁ 11 স্কয়ার প্লাস 16 স্কয়ার 13 স্কয়ার 15 স্কয়ার 12 স্কয়ার 15 স্কয়ার 15 স্কয়ার 16 স্কয়ার, এইভাবে করে একদম 13 পর্যন্ত যাব। ডট ডট দিয়ে আমি 13 পর্যন্ত দিয়ে দিই একদম স্কয়ার। আর বাদ দিতে হবে সিএফ, সিএফটা বাদ দেওয়া লাগে, ঠিক আছে? সিএফ বাদ দেওয়া লাগে। এবার দেখো হিসাব করলে কত আসে, আমরা এসএসটি টা হিসাব করে নিব। বুঝছো তো এসএসটি? এসএসটি হচ্ছে প্রত্যেকটা উপাত্তের বর্গের সমষ্টি, প্রত্যেকটা উপাত্তের বর্গ করছি এবং তার সমষ্টি বের করে নিলাম। তাহলে একদম হিসাব করে নেব ক্যালকুলেটরে, যে 12 তে স্কয়ার যোগ 14 তে স্কয়ার যোগ 11 তে স্কয়ার যোগ 16 তে স্কয়ার যোগ 13 তে স্কয়ার যোগ 15 স্কয়ার যোগ 12 স্কয়ার যোগ 15 স্কয়ার যোগ 15 স্কয়ার যোগ 16 স্কয়ার যোগ 13 স্কয়ার যোগ 12 স্কয়ার
যোগ 10 স্কয়ার যোগ 13 স্কয়ার যোগ 12 স্কয়ার যোগ 11 স্কয়ার যোগ 12 স্কয়ার যোগ 9 স্কয়ার যোগ 14 স্কয়ার। হ্যাঁ দেখো আর ধরতেছে না, 9 স্কয়ার পর্যন্ত ধরছে। তাহলে কাজ করো, 9 স্কয়ার পর্যন্ত ধরছে, যেহেতু 9 স্কয়ার পর্যন্ত ইকুয়াল টু দিয়ে দিবা। তো ইকুয়াল টু 3033 হয়েছে, তার সাথে আবার যোগ করে দিবা 14 স্কয়ার যোগ 13 স্কয়ার, 3398। 3398 বাদ দেবো, সিএফ হচ্ছে 3328.2। 69.8। ঠিক আছে, এটা হচ্ছে এসএসটি। তো যে পর্যন্ত ধরবে 9 পর্যন্ত ধরছে স্কয়ার করে দিলাম, 9 স্কয়ার পর্যন্ত ধরছে ইকুয়াল টু দিয়ে দিলাম, যাই মানটা আসছে এর সাথে আবার যোগ করে দেব 14 স্কয়ার যোগ 13 স্কয়ার, ব্যাস এটা হলো এসএসটি। এসএসটি এর পরে কি যাবে, এসএসটি কমপ্লিট করলাম, এরপর হচ্ছে এসএসসি। তাই কাজ করি, আনসারটি এই পাশে একটু লিখে নিই, এসএসটি 69.8। ওকে, এরপরে হবে এসএসসি। এসএসসি সাম স্কয়ার কলাম, সাম স্কয়ার কলামের যোগফলের বর্গ। এই যে কলামের যোগফলের বর্গ, কলামের যোগফলের বর্গ। তো 62 প্রথম বললাম, তো সূত্র চাও লিখে দিতে পারো যে সি অন স্কয়ার এন অন প্লাস সি টু স্কয়ার এন টু প্লাস সি থ্রি স্কয়ার এন থ্রি প্লাস সি ফোর স্কয়ার এন ফোর মাইনাসের সিএফ। এই হচ্ছে সূত্র। চারটা হলে চারটা, পাঁচটা হলে পাঁচটা, ছয় হলে ছয়টা পর্যন্ত নিবা। কিন্তু আমি সূত্র 2 পর্যন্ত লিখছি, দেখ বুঝাচ্ছি আর কি, যে 2, 3 হলে 3, ডট ডট দেওয়া আছে, কিন্তু 4 হলে 4, 5 হলে 5, একদম শেষ পর্যন্ত নিবা। হ্যাঁ, চারটা আছে চারটা নিবা, তিনটা থাকলে তিনটা, দুটো থাকলে তিনটা। এবার মান বসিয়ে দিবা, সিওন স্কয়ার, সিওন কত 62, 62 স্কয়ার ভাগ করে দিব এন কত, এন হচ্ছে তোমার এন এই সিওন যে পাইছো এটা কয়টা উপাত্তের যোগফল, 1 2 3 4 5, তাহলে এন এর মান হচ্ছে 5। C2 67 স্কয়ার এন টু মান 5, C3 62 স্কয়ার এন 3 মান 5, C4 67 স্কয়ার এন 3 মান 5 মাইনাস CF হচ্ছে 3328.2, 3328.2। এটা একবারে ক্যালকুলেট হিসাব করে নিবা। হ্যাঁ, 62 স্কয়ার ভাগ 5 যোগ 67 স্কয়ার ভাগ 5 যোগ 62 স্কয়ার ভাগ 5 যোগ 67 স্কয়ার ভাগ 5 বিয়োগ 3328.2, 5 আসছে। তাহলে এসএসসি কত পাইছি আমরা, 5 পাইছি। এসএসসি হচ্ছে 5 সাম স্কয়ার কলাম। এরপরে যাব আমরা এসএসআর এ, দেখো এসএসসি কমপ্লিট, এরপর এসএসআর সাম স্কয়ার রো, সারির বর্গ সমষ্টির, সারির যোগফলের বর্গ সমষ্টি। তো সারি যোগফলের বর্গ সমষ্টি যদি হয়, আমরা এখানে লিখে নিই এসএসআর R1 স্কয়ার N1, R2 স্কয়ার N2, R3 স্কয়ার N3, R4 স্কয়ার N4, R5 স্কয়ার N5 মাইনাস CF। তাহলে তোমরা দেখো R1টা দেখো 53 স্কয়ার, N হচ্ছে এই 53 কয়টা যোগ করছে বলা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা সংখ্যার যোগফল 53, তাহলে N1 হচ্ছে 4 প্লাস R2 হচ্ছে 55, 55 তে স্কয়ার দিব, আর 55 স্কয়ারের যোগফল 1 3 4, প্রত্যেকটা চারটা। তারপর হচ্ছে 56, তারপর 46, তারপর 48,
আর 3328.2। যদি হিসেব করো কি আসে দেখো, 53 স্কোয়ার ভাগ 4 স্কোয়ার ভাগ 4 স্কোয়ার ভাগ 4 46 স্কোয়ার ভাগ 4 48 স্কোয়ার ভাগ 4 বিয়োগ 3328.2 19.3। 19.3 এটা কার মান? SSR এর মান 19.3। তাহলে SSR কমপ্লিট করলাম, এরপর হচ্ছে SSR শেষ করলাম, এরপর হচ্ছে SSE। তাহলে আমরা SSE তে যাব। SSE, এই দেখো SSE লেখা আছে এখানে। SSE হচ্ছে SST মাইনাস SSC মাইনাস SSR। এই SST থেকে বাদ যাবে SSC, বাদ যাবে SSR। তো SST পাইছি আমরা কত? 69.8। SSC পাইছি 5, 19.3। তোমরা বিয়োগ করে দিই, কত আসে দেখো তো। 69.8 বিয়োগ 5 বিয়োগ 19.3, 45.5। এটা হচ্ছে SSE এর মান, 45.5। এটা হচ্ছে SSE এর মান। ঠিক আছে, আমরা মোটামুটি সব পেয়ে গেছি। এরপরের ধাপে হচ্ছে অ্যাটি, মানে অ্যানোভা টেবিল তৈরি করবো আমরা। অ্যানোভা টেবিল, তো অ্যানোভা টেবিল দ্বিমুখী শ্রেণীবিভাগের ক্ষেত্রে অ্যানোভা টেবিলের রূপ হচ্ছে এটা। আমি তো তৈরি করে দিচ্ছি যাতে সময়টা বেঁচে যায়। ঠিক আছে, এই হচ্ছে অ্যানোভা টেবিল। কয়টা কলাম হয়? 5টা কলাম। সেটা একমুখী হোক দ্বিমুখী হোক 5টা কলামই হয়। ব্যাদাঙ্গের উৎস, ব্যাদাঙ্গের উৎস বর্গ সমষ্টি স্বাধীনতা মাত্রা গড় বর্গ সমষ্টি। ব্যাদাঙ্গের উৎস বর্গ সমষ্টি স্বাধীনতা মাত্রা গড় বর্গ সমষ্টি। আর হচ্ছে ব্যাদাঙ্গের অনুপাত। একমুখী হোক দ্বিমুখী হোক এই 5টা কলাম হবে, সবসময় মনে রাখবা। আর সারি ক্ষেত্রে এবার দেখে দেখে আমরা দিব। শস্য দ্বিমুখীর ক্ষেত্রে এখানে প্রথমটা বাদ দিয়ে আরো 4টা হয়ে থাকে। তো প্রথমে শস্যের প্রকার বলছে, আমাদের বলছে বিভিন্ন প্রকার শস্যের ফলনের পার্থক্য। সেক্ষেত্রে ব্যাদাঙ্গ হচ্ছে প্রথম হচ্ছে শস্যের প্রকার, আর 2 নম্বর হচ্ছে সারের প্রকার। তাহলে আমি শস্যের প্রকারটা প্রথমে রাখছি, পরে সারের প্রকারটা রাখলাম। শস্যের প্রকারের বর্গ সমষ্টি যেটা, শস্যের প্রকারের বর্গ সমষ্টি, শস্যটা কোথায় আছে? রোতে, সারিতে। শস্য কোথায়? সারিতে। এই যে শস্য 1 2 3 4 5, এই 5 কিন্তু শস্য নির্দেশ করতেছে। আর বলা আছে এখানে 5 প্রকারের শস্য। প্রত্যেক প্রকার শস্য এখানে আছে 5 প্রকার শস্য এবং 4 প্রকার সার দেওয়া আছে। 5 প্রকার শস্য, তাহলে শস্য কিনা 5 প্রকার। তো শস্যের প্রকার হচ্ছে SSS। শস্যটা যেহেতু সারিতে, এই কলাম কিন্তু সার হচ্ছে 1 2 3 4 প্রকারের সারি 4টা। আর শস্যটা এখানে শস্য না লেখা যদি এইভাবে লিখতো তাহলে তুমি খুব ভালো বুঝতো যে স্যার ঠিক আছে বুঝছি আমরা। কথা বুঝো না? যদি এইভাবে দিত তাহলে তুমি বুঝতে খুব ভালো করে যে স্যার এই হচ্ছে 5টা শস্য। এইভাবে তো দেখো তো এইভাবে কিন্তু একই কথা। মানে এখানে যদি শস্য দেখে দিত তাহলে তুমি বুঝতা। আচ্ছা, তাহলে SSR এ যাই। SSR হচ্ছে শস্যের প্রকার হচ্ছে 19.3। 19.3। আর SSC হচ্ছে সারের প্রকার। সারের প্রকার যেটা ওইটা আমরা দিতে পারি। এখানে আগে পরে একটা রাখলে চলে, শস্য আগে রাখতে পারো, সার আগে রাখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু আমাকে যেহেতু 7টা শস্যটা আগে বলছে, আমি কারণ শস্যটা আগে লিখলাম। আর সার হচ্ছে SSC, এই যে কলাম 4টা কলাম। SSC এর মান কত পাইছি আমরা? SSC পাইছি 5। আর SSE হচ্ছে অবশিষ্টাংশ, সেটা কত পাইছি? 45.5। 45.5। আমি কিন্তু ছোট করে লিখতেছি, একটু কষ্ট করে বাবা বুঝে নিতে হবে। আর SST হচ্ছে প্রত্যেকটা যোগ করবা, আর যোগ করলে যেটা পাবো সেটা পাবো যে SST হচ্ছে 69.8, অর্থাৎ যোগ করে তুমি পাবে 69.8 পাবো। ঠিক আছে, SSR এর মান বের করছি বসিয়ে দিলাম, SSC এর মান বের করছি বসিয়ে দিলাম। ঠিক আছে, অবশিষ্ট পাইছি, মোট পাইছি, ব্যাস। এই যোগ করলে মোট পাবা। এবার স্বাধীনতা মাত্রা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তুমি শস্যটা তো সারিতে, তো সারি ক্ষেত্রে শস্য যখন বের করবা, শস্যের ক্ষেত্রে স্বাধীনতা বের করতে গেলে সারি, শস্য যেহেতু সারিতে, সারি থেকে একবার দিবা। সারি কয়টা? 5টা, একবার দিলে হবে 4। 5 - 1 4। এরপর যদি তুমি যাও সি হচ্ছে কলাম, কলামে সার আছে করে 4টা, 4 থেকে একবার দিবা 3। এরপরে হচ্ছে অবশিষ্ট যদি বের করতে চাও দুটো গুণ করতে হয়, দুটো পাইছি আমরা। আর মাইনাস সি, আর মাইনাস 1 সি মাইনাস 1, তাহলে আমরা 4 × 3 গুণ করে নিব, তাহলে 12। কত পেলাম? 12। আর এরপরে মোট যেটা, মোট করতে গেলে কলাম আছে কয়টা? 4টা। সারি আছে কয়টা? 5টা।
ওই যে 4 প্রকারের সারির কলাম আর 5 প্রকারের শস্য হচ্ছে সারি, এতে বাদ দিবা 1, 4 × 20 আর 19, 4 × 20, 20 থেকে 1 চলে 19 হয়। এখন 4 আর 3 হচ্ছে 7, 7 আর 12 19, হ্যাঁ যোগ করলে আবার 19 মোট হতে হবে। এখানে যদি যোগ করলে 69.8 হতে হবে, 3 যোগ করলে 69.8 হলো, ঠিক আছে, এই 3 যোগ করলে 19 হবে। এবার এমএস আর এ যাও, গড় বর্গ বের করতে গেলে তুমি শুধু বর্গ সমষ্টিকে তুমি স্বাধীনতা মাত্রা দিয়ে ভাগ করে দিবে, তাহলে গড় বর্গ সমষ্টি পেয়ে যাবে। গড় বর্গ বের করতে গেলে সমষ্টিকে শুধু স্বাধীনতা মাত্রা দিয়ে কি করবা, ভাগ করবা, তাহলে পেয়ে যাবা। তাহলে 69.3 কে 19.3 কে ভাগ করবো 4 দিয়ে, 19.3 কে ভাগ করতে চাই দিলে 4.83, 4.83, আর তারপরে 5 কে ভাগ করব 3 দিয়ে, স্বাধীনতা মাত্রা দিয়ে, এই যে 5 স্বাধীনতা মাত্রা আছে, তাহলে 1.67। তারপরে 35.5 কে ভাগ করব 12 দিয়ে, 3.79, 3.79, ঠিক আছে। এ হচ্ছে এমএসআর, এমএসসি আর হচ্ছে এমএসই বের করে নিলাম। স্বাধীনতার মাত্রা দিয়ে শুধু বর্গ সমষ্টিকে ভাগ করলে আমি গড় বর্গ পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে ভেদাঙ্কের অনুপাত। ভেদাঙ্কের অনুপাত হচ্ছে তুমি অবশিষ্টাংশ যেটা আছে, অনেকেই ভুল করে বা সেই ভুলটা আমরা অবশ্যই করবো না। অবশিষ্টাংশ যেটা আছে এই অংশ দিয়ে উপরে দুটোকে ভাগ করতে হয়। তুমি যখন এমআরএস বের করবা তখন ভাগ করবে এমআরএস কে এমএসই দ্বারা, আবার যখন এমএসসি এর ক্ষেত্রে ভাগ করবা এমএসই এর দুটাকেই, দেখো আমি লিখে দিছি, এমএসআর কে সারিকে ভাগ করে দিবে, এমএসই দ্বারা অবশিষ্ট দিয়ে দুটোকে ভাগ করবা, এমএসআর কে ভাগ করবা, এমএসসি কে ভাগ করবা। তাহলে আমি যে মান বসাই, এমএসআর এর মান কত 4.83 আর এমএসই হচ্ছে 3.79, ভাগ করলে কত আসে দেখো, 4.83 ভাগ 3.79, 1.27, 1.27। তারপর হচ্ছে এখানে হচ্ছে 1.67 কে ভাগ করব 3.79 দিয়ে, 0.44। আর এটা যদি চাও এটা লিখে নিতে পারো 1.67, 3.79, 0.44, ঠিক আছে। আমরা বের করে ফেলছি দুইটা মান, আমরা দুইটা মানই বের করতে পারছি। তাহলে একদিন নির্ণীত ভেদাঙ্কের অনুপাত আমরা দুইটা পাইছি, একটা পাইছি শস্যের ক্ষেত্রে, একটা হচ্ছে সারির ক্ষেত্রে। তো আমরা এখানে একটু লিখে নিতে পারি যে অতএব শস্যের ক্ষেত্রে নির্ণীত এফ সমান, শস্যের ক্ষেত্রে নির্ণীত এফ সমান, শস্যের ক্ষেত্রে নির্ণীত এফ, এই যে শস্যের ক্ষেত্রে নির্ণীত এফ হচ্ছে 1.27 এবং সারের ক্ষেত্রে নির্ণীত এফ সমান 0.44, সারের ক্ষেত্রে তো 0.44 সারের ক্ষেত্রে। ওকে, আমরা দুটো বের করতে পারছি। এবার আমরা সিদ্ধান্ত নেব। আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। সিদ্ধান্ত কিভাবে নিব লিখে নিই। সিদ্ধান্ত 1 কি ছিল, শস্যের প্রকারের ক্ষেত্রে। আমরা লিখে নিব শস্যের প্রকারের ক্ষেত্রে, শস্য প্রকারের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আমরা লিখে নিব যে কোন পার্সেন্ট দেওয়া আছে না, শতকরা পার্সেন্ট 1%, 5% দেওয়া যদি না থাকে তাহলে আমরা লিখে ধরে নিই 5%, লিখে নেব 5% তাৎপর্য স্তরে এবং 4.12 স্বাধীনতা মাত্রা হচ্ছে, এখানে যেটা আছে শস্যটার ক্ষেত্রে যত আছে 4 আর কমা দিয়ে অবশিষ্ট 12, 4.12 স্বাধীনতার মাত্রায় স্তরে এবং 4.12 স্বাধীনতার মাত্রায় এফ এর তাত্ত্বিক মান
তাত্ত্বিক মান বলতে পারো অথবা টেবিল মান বলতে পারো, তোমার ইচ্ছা। টেবিল মান, টেবিল মানটা তোমরা কাজ করবা, এখানে এই হচ্ছে এফ টেবিল, ওই যে এফ টেবিল, দেখো এফ টেবিল এবং 5%, এফ টেবিল এবং 5%, এফ টেবিল এবং 5%। তো 4 আর 12, 4 আর 12, 4 আর 12, এদিকে হচ্ছে 1 2 3 4, এই যে 4, 4 আর 12, 1 2 4, 4 আর এদিকে হচ্ছে 12, 4 আর এদিকে হচ্ছে 12, 3.25 6 মনে হয় না 9 জানি, তা 3.26 নিতে পারি আমরা, 3.26, 3.26। এক্ষেত্রে এফ এর নির্ণীত মান, এক্ষেত্রে এফ এর নির্ণীত মান আমরা নির্ণয় করছি, নির্ণীত মান কত পাইছি আমরা, যেটা নির্ণয় করছি সেটা হচ্ছে এই যে সরাসরি নির্ণীত মান হচ্ছে 1.27, নির্ণীত মান 1.27, যা তাত্ত্বিক মান হতে ছোট। আর আমরা যেটা বের করবো যদি ছোট হয় তাহলে গ্রহণযোগ্য হবে। তাত্ত্বিক মান টেবিল মান যেটা দেওয়া আছে ওটা আদর্শ মান, এই মানের উপরে গেলে আমাদের এটা বাতিল, ঠিক আছে, যেমন দেওয়া আছে ওটা আদর্শ মান, এর উপরে গেলে বাতিল, এর নিচে থাকলে তোমার গ্রহণযোগ্য, কিন্তু এর উপরে যাওয়া যাবে না। তাহলে লিখবো নির্ণীত মান 1.27, যা তাত্ত্বিক মান থেকে ছোট। তাত্ত্বিক মান হচ্ছে 3.26, তুমি বের করছো 1.27, তাহলে অবশ্যই তোমার মানটা ছোট, আর তোমার মান যদি ছোট হয় তাহলে তুমি গ্রহণযোগ্য। লিখে নিব, সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য মানে কি, যে বিভিন্ন প্রকার শস্যের ফলের মধ্যে পার্থক্য নেই, এটি তো গ্রহণযোগ্য। নাস্তিক তুমি যেটা লিখছো, নাস্তিক লিখছো বিভিন্ন প্রকার শস্যের ফলের মধ্যে পার্থক্য নেই, নাস্তিক যদি গ্রহণযোগ্য এখন লিখবা, অর্থাৎ বিভিন্ন প্রকার শস্যের ফলের মধ্যে পার্থক্য নেই। আর যদি চাও যে আমি নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য বলতে দেখবে, আর লাগবে না। দিয়ে যাও, দিয়ে বলছে বিভিন্ন প্রকার সার প্রয়োগের ক্ষেত্রে, আমি একটু লিখে নিতে পারি সারের প্রকারের ক্ষেত্রে, সারের প্রকারের ক্ষেত্রে কমা দাও, ঠিক আছে। একইভাবে 5% তাৎপর্য স্তরে, যদি পার্সেন্ট দেওয়া থাকে 1% তো দেওয়া থাকলেই, না থাকলে আমি 5% ধরে নিই। 5% তাৎপর্য স্তরে এবং এবং স্বাধীনতা 3 আর 12, আমরা লিখবো 3,12 স্বাধীনতার মাত্রায় এফ এর তাত্ত্বিক মান বা টেবিল মান কত, 3 আর 12, 3 আর 12, 3 আর 12, 3 আর হচ্ছে 12, 3.49, 12, এদিক থেকে 3, এদিক থেকে 3, এদিক থেকে 3, এদিক থেকে 3, এদিক থেকে 12, 3.49, 3.49, 3.49, 49। সারের প্রকারের ক্ষেত্রে 5% তাৎপর্য স্তরে এবং 3,12 স্বাধীনতা মাত্রায় এফ এর তাত্ত্বিক মান 3.49। এক্ষেত্রে এফ এর নির্ণীত মান, এক্ষেত্রে এফ এর নির্ণীত মান, এফ এর নির্ণীত মান কত পাইছি আমরা, 0.44, 0.44, নির্ণীত মান 0.44। এই মানটা অবশ্যই মান থেকে কি ছোট, ছোট হলে গ্রহণযোগ্য, তাই না? আমরা বলবো যা 44, যা তাত্ত্বিক মান হতে ছোট। সুতরাং তোমার মানটা যদি ছোট হয়ে থাকে তাহলে অবশ্যই তোমারটা গ্রহণযোগ্য। তারা যে মানটা দিচ্ছে ওটা আদর্শ, ওই দিচ্ছে উপরে চলে অতিক্রম করলে আমাদের মান গ্রহণযোগ্য নয়। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য, ঠিক আছে। আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। এখানে আবার শেষ লিখে দেবেন, অর্থাৎ বিভিন্ন প্রকার সার প্রয়োগ প্রতিক্রিয়া পার্থক্য নেই, এটা জরুরি না লেখা, এই পর্যন্ত দেখলে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটা প্রয়োজন আবার করো, ভালো করে বুঝো।
এর চেয়ে ভালোভাবে এর চেয়ে সহজ নিবে আর এটা করানো হয়তো কোনো উপায় নাই। ঠিক আছে? আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সবারই কোনো অনলাইন ক্লাস বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।